অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। আচ্ছা শ্যামদা, আপনি 4টে মাধ্যমেই কাজ করেছেন সংস্কৃতির, তার মধ্যে যাত্রাটা ছাড়া। তো আপনি এই 4 মাধ্যমের যে স্মরণীয় মুহূর্তগুলো আপনার কাছে আছে সেগুলো যদি আমাদের কাছে তুলে ধরেন। হ্যাঁ, ভালো প্রশ্ন, কিন্তু মুশকিল হচ্ছে কি যে তো অনেক দিনের ব্যাপার, সব মনে আছে কি জানি না। তবে এটা মনে আছে যে আমি 1965-66 বা 67 হবে নাট্যকল্লোল হাতিবাগানে ইলাবন্ত ঘোষ মহাশয়ের পরিচালনায় এবং তাঁরই নাট্যরূপ দেওয়া কড়ি দিয়ে কিনলাম, ভাবতে পারা যায় না, ওই রকম একটা উপন্যাস, সেটাকে নাট্যরূপ দিয়ে উনি অভিনয় করিয়েছিলেন আমাকে, এবং মূল প্রধান চরিত্র দীপঙ্করের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম। হ্যাঁ, সেখানে আমার স্মরণীয় এই কারণেই বলবো যে আমার ঠাকুমা, দিদিমা, কাকিমা, ভাই বোনেরা সব দেখতে গিয়েছিল। তখন ওই বিশ্বরূপায় ম্যাটেনিতে, মানে শনিবার ম্যাটেনিটা এই সব গ্রুপ যারা করতো, গ্রুপ থিয়েটার করতো, কম পয়সা দেয়া হতো। রাসবিহারী সরকার মহাশয় ওনার মালিক ছিলেন। আর ইভিনিং এ ছিল ওনাদের প্রফেশনাল অভিনয়। সেখানে তরুণ কুমার তখন অভিনয় করতেন, এই কারণে বলবো তরুণ কুমার আমাকে বলেছিল, কিরে বেশ ভালোই করেছিস, সেরকম একটা বলেছিলেন। মানে ওনারাও ছিল, রেডি হচ্ছিলেন 6:30 থেকে ওনাদের শো। আমাদের বোধ হয় 2:30 থেকে 6:45 এরকম পর্যন্ত হয়েছিল। তা যাই হোক, সেইটা একটা স্মরণীয়। তারপরেই আমি আর্লি 70s চেতনার গ্রুপে অভিনয় শুরু করলাম। ওটি অরুণ মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে পরিচয় হলো। দারুণ ব্যাপারটা ছিল। সেখানে বাণিজ্য সংবাদ খুবই প্রশংসিত, সেটা আপনারা সবাই জানেন। সেখানে স্মরণীয় মুহূর্ত তো অনেকগুলো ঘটনা এখানে ঘটে। তারপরে 1977-এ জগন্নাথের নাটক, সেটা বাণিজ্য সংবাদকেও ছাপিয়ে গেল কিছুটা, এবং সেখানে সব তাবড় তাবড় যারা সমস্ত শিল্পীরা দেখতে গেলেন, মানুষেরা একবারে দেখার জন্য পাগল হয়ে গেলেন। সেইখানে আমার স্মরণীয় মুহূর্ত আছে আবার, সেটা হচ্ছে উত্তম কুমার। অনেকের সঙ্গে উত্তম কুমারকে আমি ক্লাস 5-6-এ প্রথম দেখি, আমাদের বাড়ির সঙ্গে গিয়েছিলাম। তখন বুঝতাম না অভিনয় কি, কিছুই বুঝতাম না, কিন্তু আমাকে কিরকম উনি অ্যাট্রাক্ট করেছিলেন যে কোনো কারণেই হোক, আমার খুব ভালো লেগে গিয়েছিল। ওই রকম চেহারা, ওই রকম বলার ভঙ্গি, কিরকম একটা কি বলবো যে, মানে একবারে মাথা ঘুরিয়ে দিচ্ছিল ওই বয়সে। সেই তিনি অভিনয় করছেন, আমরা তারপরে দেখছি ক্লাস 8-9-এ যখন উঠলাম, তখন বারণ ছিল। ওনার দারুণ দারুণ সব বই আসছে, উত্তম সুচিত্রার বই দেখা বন্ধ করে দিতে আমাদের কেউ দেখতে দিতেন না। একবারে না, একদম দেখা চলবে না, একবারে গার্জেনদের হুকুম ছিল। বাড়ির গার্জেন মানে শুধু বাড়ির তো নয়, পাড়ার বড়রা কেউ দিতেন না যেতে, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমাদের এখানে শ্রীকৃষ্ণ টকিজ ছিল, ওখানে মিনা সিনেমা, 5 আনায় টিকিট কেটে আমরা দেখতাম। দারুণ। সেই তিনি দেখতে এসেছেন, এবং আমার একটু আগে শেষ হয়ে যেত জগন্নাথে যে ভূমিকা আমি অভিনয় করতাম ওই নাটকে। তা অরুণদা তো শেষ পর্যন্ত ছিলেন,
তো অরুণদা আমার উপরই ভাত দিয়েছিলেন যে তুমি আগে হয়ে যায়, তুমি তুমি ওনাকে এই মানে একাডেমি ফাইন আর্টসে জানেন বাঁ দিকে মানে অ্যাক্টার্স লেফটে এবং অডিটোরিয়াম থেকে ডান দিকের একটা ছোট দরজা আছে, সেই দরজা দিয়ে তুমি নিয়ে এসে গ্রিন রুমে বসে, তারপর আমি আসছি। তো আমি তো ওনাকে নিতে গিয়ে আমি চুপ হয়ে গেছি, হাঁ করে তাকাচ্ছি, উনি নিজেই নমস্কার করলেন। আর হ্যাঁ আসুন আসুন করে নিয়ে গেলাম, ওখানে বসলাম। বলো অরুণ বাবু, অরুণদা মেকআপটা তুলছেন, আসছেন একটু পরেই। তা ওনার মতন সেই একবার কি স্বপ্নে ভাবা যায় না সেই মানুষটা সামনে আছে, এবং তারপরে কথা বলছেন যে একটা মজার ব্যাপার বলি, আমি তো জানি মানে 6:30 আরম্ভ, আপনাদের 7টায় যে আরম্ভ হবে এটা তো আমি বুঝতে পারিনি। গাড়ি থেকে নামতে পারছি না, আমি খবর নিলাম যে সেকেন্ড বেল পড়লেই আমাকে নিয়ে যাবে। গেছে, গিয়ে বললো যে 7টায় আরম্ভ। সেই গাড়ির মধ্যে বসে রইলাম, তারপরে দেখি লোকজন আসতে আরম্ভ করেছে, সেই বিশাল ভিড়। তারপরে 7টা বাজতে 5-এ আমি নামলাম, নেমে এসে ঢুকলাম, এবং সেখানে অবাক কাণ্ড, আমরা সব ওই একটুখানি ফাঁক দিয়ে দেখতে লাগলাম, শুনতে পেলাম যে উনি এসছেন ইত্যাদি ইত্যাদি। একটি লোক বেরোলো না হাফ টাইমে, তারপর উনি এলেন, এসে তারপরে অরুণদার সঙ্গে কথাবার্তা বললেন টললেন। এই জগন্নাথ নাটকের পরবর্তীকালে ব্যাপারটা হলো যে একই দিনে দেখতে এসেছিলেন সৌমিত্র মহাশয়, বিজন ভট্টাচার্য মহাশয়। এই ভাবাই যায় না, দুজন মহারথী, সেই গ্রুপ থিয়েটারে যারা জনক বলা যায়, সেই আপনাদের সবার মনে আছে ওনাদের যেটা প্রথম সূত্রপাত করেছিলেন বিজন ভট্টাচার্য মহাশয়ের লেখা, সৌমিত্র মহাশয় পরিচালনা করেছিলেন, সেটা তো সবাই জানেন, আপনারাও জানেন। সেই নাটকের মানুষটা এসছেন দেখতে জগন্নাথ। এছাড়া আরেকটা ঘটনা ঘটলো, সমস্ত মানুষ তাবৎ তাবৎ যেটা বলছিলাম, সত্যজিৎ রায় মহাশয় যখন এলেন তখন উনি বসলেন না, বলে একজন বলে একটু ফটো তুলবো, তখন ফটো তুললেন, ফটো তুল মানে সেটা আমার গন্ডগোল হয়ে গেল। তাড়াহুড়ো করে উনি বললেন ঠিক আছে আপনারা সবাই নেমন্তন্ন রইলো, আমার বাড়িতে আসবেন। ওনার বাড়িতে যাওয়ার আমরা গেলাম। এবারে তারপরে ঘটনা ঘটলো যে উনি দেখা গেল নাটক সম্পর্কে এত জ্ঞান ওনার, উনি গ্যালিলাই গ্যালিলিও তখনও অনেক পরে মঞ্চস্থ হয়েছে, যেটা সৌমিত্র মহাশয় করেছিলেন আপনারা জানেন। তা সেইটার সম্পর্কে আলোচনা করলেন, আমি ওটাকে ফিল্ম করার জন্য ভেবেছিলাম, একটা জায়গায় এসে আটকে গেল, তারপর আর করলাম না। আমি আর আমরা তো অবাক হয়ে শুনছি। এবার একজন এসে আমাকে ডাকছে, আপনি কালকে সকাল 9টায় সত্যজিৎ সঙ্গে দেখা করতে পারবেন? হ্যাঁ। এই শুনে তো আমার বুক ধরপড় করতে আরম্ভ করলো। পরের দিন সকাল ঠিক 9:05 আমি পৌঁছে গেলাম, তখন সাইরেন বাজতো, 9টার সাইরেন বাজলো, আমি ওনার এই কাঠের শ্রেণী দিয়ে আবার টক 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 করে উঠলাম। উঠে তখন দেখলাম ডোন্ট ডিস্টার্ব লেখা রয়েছে, আগের দিন কিন্তু আমরা দেখিনি। ডোন্ট ডিস্টার্ব মানে এই যে, তো আমি বেল দিলাম, তখন এলেন একজন, এসে বললেন যে কাঠের শ্রেণী, না উনি তো দেখা করেন না। না উনি বলেছেন আমাকে 9টায় আসতে, জিনিস হচ্ছে দাঁড়ান। তো উনি খবর নিলেন, উনি আমাকে অনুমতি দিলেন, গেলাম। বসে আছেন উনি, সেই বিখ্যাত ঘর, সে বসেন টেবিল। তা উনি বসে, তা আমি তো একেবারে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তখন আমি পুরোনো বাড়িতে থাকি আমাদের গঙ্গাধারে। তা কোথায় থাকা হয়, বললাম যে একদম হ্যাঁ হ্যাঁ এরকম করছেন, আমার তো গলার স্বর বেরোচ্ছে না, নার্ভাসে একদম। তারপর উনি নিজে বুঝতে পারলেন বলে, আপনি বসুন বসুন। না না ঠিক আছে, না না বসুন। শুনেছি নাকি উনি স্কেচ করে নেন করতে করতে, ওই জন্যই হয়তো বলেছেন। যাই হোক, আমি উনি জিজ্ঞেস করলেন কিছু, কদিন করছেন অভিনয় টভিনয় ইত্যাদি ইত্যাদি, এনাদের সঙ্গে কদিন করছেন, সব কিছু উনি আস্তে আস্তে আমাকে জিজ্ঞেস করে নিচ্ছেন, কি করেন টরেন সব জিজ্ঞেস করবেন। আপনাকে যদি আমি একটা চরিত্রের কথা ভেবেছি, যদি নিই 7 দিনের ভেতর খবর চাই, কেমন? আমরা ঠিকানা নিয়ে নিলাম, ফোন নাম্বার, ফোন আমার বাড়িতে নেই, ফোন নাম্বার আমার বন্ধুর একটা দিয়েছিলাম পাটবাড়ির প্রবীর মল্লিকের। যাই হোক, তা সেটা ওরা 1 সপ্তাহ না যদি যায়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই, কেমন? আচ্ছা, আমি একটা পায়ের ধুলো নিতে পারি? নিশ্চয়ই। এবং পায়ের ধুলো নিলাম, এবং উনি এলেন, আস্তে আস্তে নিজের দরজা খুললেন, এবং আমি ওই যে সিঁড়ি দিয়ে নেমে নেমে গেলাম, পেছন ফিরে দেখি উনি দাঁড়িয়ে রয়েছেন। আমি আবার নমস্কার করলাম। সে এটা শিক্ষা পেলাম যে অনেকে চলে গেল, উনি দরজা বন্ধ করে দিয়ে আমরা, কিন্তু উনি শিক্ষাটা দিলেন যে না, যতক্ষণ না আমি আমাকে দেখা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি দাঁড়িয়ে রইলেন।
আমার মতন একটা অতি সামান্য মানুষের জন্য। এটা আমার বিরাট পাওনা। এইটা আর ধরুন নাটকের তো আরো অনেক মুহূর্ত মনে আছে, সব তো বলাও যাবে না অনেকটা সব কথা। তাই এই নাটকগুলো আমাকে খুব মনে করিয়ে দিয়েছে কি করে সৃষ্টি হলো, অরুণদার মতো মানুষের সান্নিধ্যে এলাম। একদিন মনে আছে আমাকে মান সম্মান হচ্ছে রঙ্গনাথ থিয়েটারে, হঠাৎ অরুণদা এসে বললেন যে তুমি তোমাকে আজকে ডবল রোল করতে হবে। আমি, সে কি? বললো হ্যাঁ, তুমি কালনানি এবং ম্যাকি, মাঝখানে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন একটা সিন শুধু গ্র্যাপ, তারপরে পুরো চেঞ্জ। আমেরিকান একজন ছেলে হতে আমি পাঠ করতাম, এবং এটা হচ্ছে পুরোনো দিনের সেই দাড়ি গোঁফ উইক টুইক পড়া, সেইটা কাল নেই। তা এইটা আমি বলতাম আমাদের এমনই ছিল, এতবার হয়েছে মানুষের মধ্যে রোজই করতে করতে সব পার্টি মুখস্থ ছিল, শুধু কম্পোজিশন গুলোও সবার মুখস্থ। এক রিহার্সাল দিল, অনেকে আগে এসে একটু রিহার্সাল দিয়ে দিল, দিয়ে নিয়ে ওটা নিয়ে পড়তাম। তো কনফিডেন্স আছে তো তোমার? অরুণদা জিজ্ঞেস করলেন, পারবে তো নিজের? আমি হ্যাঁ, বিশ্বাস আছে। করলাম, ওইটা একটা স্মরণীয় মুহূর্ত। বাবা সেই নাটক দেখতে গিয়েছিলেন, এটা একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার।